সেশনের তারিখ 5ই ডিসেম্বর 1988, রিপোর্টের তারিখ 5ই ডিসেম্বর 1988। সেশন শুরু হয়েছিল 9টা 15 মিনিটে, শেষ হয় 10টা 45-এ। এই ধারকের ভেতরে আরেকটি ধারক রয়েছে। লক্ষ্যবস্তুটি কাঠ, সোনা ও রূপা দিয়ে নির্মিত। এর আকৃতি একটি কফিনের মতো। ওই এলাকার লোকজন প্রায় সবাই সাদা পোশাক পরিহিত ছিল। লক্ষ্যবস্তুটি লুকানো অবস্থায় আছে ভূগর্ভে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। সিআইএ সিক্রেট প্রজেক্টস রিমোট ভিউইং এক্সপেরিমেন্টসের ব্যাপারে বলেছিলাম। সাইকিক পাওয়ার ইউজ করে কিভাবে এক জায়গায় বসে অনেক দূরবর্তী কোনো টার্গেট অথবা লোকেশন সরাসরি দেখা সম্ভব। বিভিন্ন পদ্ধতিতে এই রিমোট ভিউইং করা হয়েছিল অনেক রিমোট ভিউয়ারদের দিয়ে। এর মধ্যেই একটি পদ্ধতি ছিল যেখানে টার্গেটের কোঅর্ডিনেট দেওয়া হতো ভিউয়ারকে এবং সেই কোঅর্ডিনেটে কি আছে সেটা তিনি দেখতেন। এই প্রজেক্টটির নাম প্রজেক্ট সানস্ট্রিক। এইভাবে অনেক হিডেন রেস্ট্রিক্টেড লোকেশনস, হিডেন ক্যাবিনেট, লকার এসবকেও টার্গেট করা হয়েছিল এবং ওইসব আনঅ্যাক্সেসেবল ক্যাবিনেট, লকারে থাকা গোপন নথিপত্র পর্যন্ত পড়া হয়েছিল। এই প্রজেক্টের এক্সপেরিমেন্টসগুলো ব্যাপকভাবে সফল হয়েছিল এবং আমেরিকান গভর্নমেন্ট এই সফলতার কারণে এই প্রজেক্টের উপর বিপুল অর্থ ঢেলেছিল। যদিও এখন মিথ্যেভাবে বলার চেষ্টা করে যে এসব প্রমাণিত না বা ভুয়ো ইত্যাদি, কিন্তু আসলে ব্যাপার হলো মানুষের সাইকিক এবিলিটি ইউজ করা সম্ভব। 2025-এর 25শে ফেব্রুয়ারি এই ভিডিওটা দিয়েছিলাম যেখানে প্রজেক্ট সানস্ট্রিক নিয়ে বলেছিলাম বিস্তারিত। অনেক অভাবনীয় রেজাল্ট যেগুলো পাওয়া গিয়েছিল ওই প্রজেক্টে রিমোট ভিউইং এর মাধ্যমে, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক এই ভিডিওটি দেওয়ার কিছুদিন পরেই মার্চে একটি নিউজ সামনে এসেছিল যে সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্টস থেকে পাওয়া গেছে যে একজন রিমোট ভিউয়ার আর্ক অব দ্য কভেনেন্ট বা তাঁবুতে সাকিনা কোথায় আছে সেটা দেখেছিলেন এবং এমন কিছু কথা বলেছিলেন যা আশ্চর্যজনক। অনেকেরই হয়তো এই নিউজটি তখন চোখে পড়েছিল। তখনই ভিডিও দিতে চেয়েছিলাম, তবে সময়ের অভাবে দেওয়া হয়নি। আর্ক অব দ্য কভেনেন্ট নিয়ে এই ব্যাপারটি জানার পর মানুষের সাইকিক এবিলিটি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো সার্থকতা বুঝতে পারবেন। দ্য জেরুজালেম পোস্টের এই পোস্টটি দেখুন। হেডলাইন: গোপন নথি প্রকাশ, আর্ক অব দ্য কভেনেন্ট খুঁজতে সিআইএ কিভাবে সাইকিক বা অতীন্দ্রিয় ক্ষমতার সাহায্য নিয়েছিল তার ভেতরের কাহিনী। 1980-র দশকে একজন রিমোট ভিউয়ার যাকে 032 দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে, প্রকৃত পরিচয় গোপন রাখার জন্য এই কোড নেম, তাকে আর্ক অব দ্য কভেনেন্টের টার্গেট দেওয়া হয়েছিল। সে দেখতে পায় একটি কন্টেনার যেটা অনেকটা কফিনের মতো। সেই কন্টেনারটির ভিতরে ছিল আরও একটি কন্টেনার। দেখুন, এটা সেই সিআইএ ডকুমেন্ট। প্রজেক্ট নম্বর TNG-0209। TNG অর্থাৎ ট্রেনিং নাম্বার গ্রুপ, মানে এটি ট্রেনিংয়ের অংশ হিসেবে করা একটি সেশন। সেশনের তারিখ 5ই ডিসেম্বর 1988, রিপোর্টের তারিখ 5ই ডিসেম্বর 1988। সেশন শুরু হয়েছিল 9টা 15 মিনিটে, শেষ হয় 10টা 45-এ। সিআরভি পদ্ধতি ইউজ করা হয়। সিআরভি অর্থাৎ কন্ট্রোল রিমোট ভিউইং। ভিউয়ার আইডেন্টিফায়ার 032। এখানে কোঅর্ডিনেটও দেওয়া আছে। অ্যাক্সেস অ্যান্ড ডিসক্রাইব দ্য টার্গেট identified by coordinate 781410/110121। ট্রেনিং টার্গেট নাম্বার 0290 হল দ্য আর্ক অব দ্য কভেনেন্ট। এরপর যিনি ভিউয়ার তার সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। ভিউয়ার 032 লক্ষ্যস্থলের সঙ্গে চমৎকার সংযোগ, এক্সেলেন্ট সাইট কন্ট্যাক্ট স্থাপন করতে সক্ষম হয়েছে। স্টেজ 4 কাঠামোর সঙ্গে কাজ করার ক্ষেত্রে ভিউয়ার অত্যন্ত ভালো পারফর্ম করছে। ভিউয়ার AOL অ্যানালাইটিক্যাল ওভারলে সর্বনিম্ন পর্যায়ে রাখতে পারার সক্ষমতাও প্রদর্শন করেছে। তবে এডিটিং করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বর্তমানে এটি কোনো সমস্যা বলে মনে হচ্ছে না, তবে পর্যবেক্ষণে রাখার মতো একটি বিষয়। AOL হলো অ্যানালাইটিক্যাল ওভারলে, নিজের কল্পনা বা আন্দাজ যেটা আসল দেখা জিনিসের সাথে মিশে যেতে পারে। এটাকে যত কম রাখা যায় তত ভালো। এই OADR হলো নির্দিষ্ট সময় বা সিদ্ধান্তে নথির গোপনীয়তা তুলে নেওয়া যাবে। এরপর ওই ভিউয়ারের ভিউইং সেশনকে এখানে সামারাইজ করা হয়েছে। লক্ষ্যবস্তুটি একটি ধারক, কন্টেনার। এই ধারকের ভেতরে আরেকটি ধারক রয়েছে। লক্ষ্যবস্তুটি কাঠ, সোনা ও রূপা দিয়ে নির্মিত। এর আকৃতি একটি কফিনের মতো, যা আর্ক অব দ্য কভেনেন্ট AOL এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ এবং এটি সেরাফিম দ্বারা অলঙ্কৃত। স্কেচ দেখুন, পৃষ্ঠা 16। এটা সেই স্কেচ। এই লক্ষ্যবস্তুটি মধ্যপ্রাচ্যের কোনো একটি স্থানে অবস্থিত। উপস্থিত ব্যক্তিদের ভাষা থেকে বোঝা যায় তারা আরবি ভাষায় কথা বলছিল। আশপাশের স্থাপনার দৃশ্য ইঙ্গিত দেয় যে সেখানে মসজিদের গম্বুজ রয়েছে। পৃষ্ঠা 12 দেখুন। এটা
এই রকম স্ট্রাকচারগুলো। ওই এলাকার লোকজন প্রায় সবাই সাদা পোশাক পরিহিত ছিল। তাদের চুল কালো এবং চোখ গাঢ় রঙের। যাকে আমি বিশেষভাবে লক্ষ্য করেছি তার গোঁফ ছিল। লক্ষ্যবস্তুটি লুকানো অবস্থায় আছে ভূগর্ভে। স্থানটি অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে। এগুলোই লক্ষ্যবস্তুর অবস্থানের প্রধান বৈশিষ্ট্য। এই লক্ষ্যবস্তুর উদ্দেশ্য হল মানুষকে একত্রিত করা। পৃষ্ঠা 16 দেখুন। এর সঙ্গে আচার অনুষ্ঠান, স্মৃতি, শ্রদ্ধার্ঘ্য এবং পুনরুত্থানের বিষয় জড়িত। এতে আধ্যাত্মিকতা, তথ্য, শিক্ষা ও ঐতিহাসিক জ্ঞানের এমন একটি দিক রয়েছে যা আমাদের বর্তমান জ্ঞানের সীমার অনেক ঊর্ধ্বে। লক্ষ্যবস্তুটি কিছু সত্তা দ্বারা সুরক্ষিত। পৃষ্ঠা 14 দেখুন। এবং এটি কেবলমাত্র তাদের দ্বারাই খোলা যেতে পারে যারা এটি খোলার জন্য অনুমোদিত। এই ধারকটি নির্ধারিত সঠিক সময় না আসা পর্যন্ত খোলা যাবে না এবং খোলা সম্ভবও নয়। যখন খোলার সময় আসবে তখন এর লক ব্যবস্থার যান্ত্রিক কাঠামো তুলনামূলকভাবে সহজ বলে প্রতীয়মান হবে। তবে কেউ যদি জোরপূর্বক খোলার চেষ্টা করে, যেমন খোঁচানো বা আঘাত করার মাধ্যমে, তাহলে তারা এই ধারকের রক্ষকদের দ্বারা ধ্বংস হয়ে যাবে এমন এক অজানা শক্তির মাধ্যমে যা আমাদের জানা নেই। পৃষ্ঠা 17 দেখুন। লক্ষ্যবস্তুটি কিছু এন্টিটি দ্বারা সুরক্ষিত। নির্দিষ্ট সময় না এলে কেউ খুলতে পারবে না। জোর করে খুলতে গেলে মানুষ ধ্বংস হয়ে যাবে এক অজানা শক্তির মাধ্যমে। এখানে এন্টিটির শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। সিআইএ নথিতে এন্টিটিস মানে সাধারণ নিরাপত্তারক্ষী নয়। এটা বোঝায় মানুষ নয় এরকম কোনো সত্তা, ফেরেশতা অথবা অতীন্দ্রিয় রক্ষক, এমন কিছু যা মানুষ নয়। বাইবেলের বর্ণনায় বলা আছে আর্ক অব দ্য কভনেন্টের উপর সেরাফিম বা চেরুবিম থাকত যারা গডের আদেশে পাহারা দিত। অনলি অথরাইজড পারসনস ক্যান ওপেন ইট। যারা অনুমোদিত। অনুমোদিত কারা? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। নবী রাসূলদের মতো যাদের পারমিশন দেওয়া আছে তারাই ওপেন করতে পারবে, অথবা আল্লাহ যাকে পারমিশন দেন তারাই একমাত্র এটা ওপেন করতে পারবেন। অথরাইজড মানে ঈশ্বর প্রদত্ত অনুমতি প্রাপ্তরা। টাইম ইজ ডিমড কারেক্ট, এই কথাটাও গুরুত্বপূর্ণ। যখন সঠিক সময় আসবে তখনই খোলা যাবে। এই আর্ক এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা ইতিহাসের যে কোনো সময়ে চাইলেই খুলবে না। শেষ সময় বা বড় পরিবর্তনের সময় এটা ভূমিকা রাখবে, তখনই এটা খুলবে। কেন আর্ক অব দ্য কভনেন্টের পিছনে শয়তানরা পড়ে আছে? এর কারণ হলো এর মধ্যে এমনই কিছু সুপারন্যাচারাল স্টাফ আছে যেগুলো কেউ পেলে সে সারা দুনিয়াতে শাসন করতে পারবে। যেমন মুসা আলাইহিস সালামের লাঠি, যেটা দিয়ে তিনি সাগরের জলরাশিকে দ্বিখণ্ডিত করেছিলেন, সেটাও এই আর্কের মধ্যেই আছে। এইগুলো দাজ্জাল হাতিয়ে নিতে চায়, যেহেতু সে সারা ওয়ার্ল্ডে শাসন করতে চায় ইউএনএর সারা বিশ্বে একটাই আইন প্রণয়নের মাধ্যমে। এখানে আরও একটি ব্যাপার বলা আছে, লক সিস্টেমটি খুবই সিম্পল, কিন্তু জোর করে খুলতে গেলে ধ্বংস নেমে আসবে এবং যেভাবে ধ্বংস করা হবে সেই পাওয়ারটা অজানা। ডেস্ট্রয়েড বাই আননোন পাওয়ার। সিআইএ বলছে এই পাওয়ারটি কি সেটা তারা জানে না। এটা অ্যাকচুয়ালি সত্য না, এটা তারা জানে। ওই এন্টিটিগুলো কারা, তাদের কি পাওয়ার আছে, এগুলো সবই তারা জানে। এখানে তারা সবটা বলেনি। এইরকমভাবেই তারা নিজেদের কোনো বিষয় এক্সপোজ করে, খুবই নিয়ন্ত্রিতভাবে, সত্যের সাথে কিছু কিছু মিথ্যা মিক্সড করে। হয়তো এই এক্সপোজ করার পিছনেও তাদের কার্মার থিওরি বা কিছু রিচুয়াল আছে। ভূগর্ভস্থ যে জায়গায় এই আর্ক অব দ্য কভনেন্ট আছে সেটা আসলে ইনার আর্থের অঞ্চল, যেখানে ডফ ইলফরা বসবাস করে, যাদের সুপারন্যাচারাল পাওয়ার আছে। তারা ব্যাপক আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষজন। তবে এদেরকে সাধারণভাবে মানুষ বলা হয় না। মানুষের থেকে আলাদা করা হয় এদের গুণাবলীর কারণে। যদিও এরা মানুষেরই পূর্বপুরুষ। যাদেরকে ভিউয়ার দেখেছিল তারা সবাই সাদা পোশাক পরিহিত ছিল এবং আরবি ভাষায় কথা বলছিল। আবার সেখানে মসজিদের মতো স্ট্রাকচারও ছিল। এই সব কিছু পৃথিবীর অভ্যন্তরীণ ওই অঞ্চলকে ইঙ্গিত করে। লর্ড অব দ্য রিংসের নিউমেনর, লিন্ডেন, এই সব অঞ্চলগুলোতে এরকম গম্বুজ দেওয়া মসজিদের মতো স্ট্রাকচারগুলোকেই দেখতে পাবেন। আর আমি অলরেডি বলেছি এরা সবাই এক ঈশ্বরে বিশ্বাসী, সবাই বিলিভার্স। এরা এলভিশ ল্যাঙ্গুয়েজের সাথে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও ইউজ করে। রিং অফ পাওয়ারের সিরিজে কয়েকটি গেটের উপরে তারা আরবি লেখাও শো করেছে। তো এখন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ স্পিরিচুয়ালিটির দিক থেকে এবং অ্যাকচুয়াল রিয়েলিটির দিক থেকে। শয়তান এখানে মেনে নিচ্ছে যে হোয়াইট ফোর্স প্রোটেকশন দিচ্ছে আর্ক অব দ্য কভনেন্টকে। যে হোয়াইট ফোর্সের কথা আমি বারংবার বলি, যে হোয়াইট ফোর্স, যে লাইট বিইংরা ডার্ক ফোর্স শয়তানদের সঙ্গে লড়াই করে চলেছে, সিস্টেমে যারা ভারসাম্য বজায় রেখে চলেছে। ডার্ক ও হোয়াইট ফোর্সের এই লড়াইয়ের কথাই আমি বলেছি। সেটার এখন প্রমাণ পেলেন। ভিতরে চলছে ব্যাপক লড়াই এই দুই ফোর্সের মধ্যে। অনেকে মনে করেন আমি শুধু গোপন সংস্থাগুলোর শক্তির কথা বলি, পজিটিভ সেরকম কিছু বলি না। আসলে ব্যাপারটা এরকম না। হোয়াইট ফোর্সের কথাও অনেক ভিডিওতেই বলেছি। ডার্ক ফোর্সদের উপর থেকে ধোঁকাবাজির পর্দা সরাতে তাদের নিয়ে বেশি বলতে হয়, কারণ সাধারণ মানুষকে সম্পূর্ণভাবে ধোঁকার মধ্যে রাখা হচ্ছে। এবার আরও একটি বিষয়,
ইথিওপিয়াতে একসময় এই সিন্দুকটি ছিল। অলরেডি আফ্রিকা নিয়ে প্রাচীন আসল জেরুজালেম নিয়ে বলেছি, সেখানে স্পেশালি ইথিওপিয়ার অঞ্চলের কথা উল্লেখ করেছিলাম। জেরুজালেম সম্পর্কিত ওই ভিডিওগুলোর সার্থকতাও এবার উপলব্ধি করতে পারবেন। দেখুন, দ্য জেরুজালেম পোস্টে আরও উল্লেখ করছে, বাইবেল অনুযায়ী 13th সেঞ্চুরি বিসিতে এই আর্ক অব দ্য কভনেন্ট তৈরি করা হয়েছিল এবং বলা হয় যে মোজেস বা মুসা আলাইসাল্লাম এটার ভিতরে স্টোন ট্যাবলেটে করে 10 কমান্ডমেন্টস রেখেছিলেন এবং এটা রাখা হয়েছিল সবচেয়ে পবিত্রতম দ্য হোলি অফ হোলিজ জেরুজালেমের টেম্পলের ইনারমোস্ট চেম্বারে, যেটা ব্যাবিলনিয়ানদের আক্রমণের পর সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। এখানে দ্বিতীয় নেবুকাদনেজারের কথা বলা হয়েছে, যে জেরুজালেম আক্রমণ করেছিল। এরপর দেখুন গুরুত্বপূর্ণ কথাটি লেখা হয়েছে। তারা বলছে অনেক শতক ধরে এই আর্কের অবস্থান কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার ভাগ্য নিয়ে অগণিত থিওরি আছে। তার মধ্যেই একটি থিওরিতে দাবি করা হয় যে এটা ইথিওপিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা ওখানকার লোকাল চার্চ মেরি অব জায়নে রাখা ছিল বলে দাবি আছে। ওখানে আমেরিকার একটি খ্রিস্টান গ্রুপ বাস করে। ঠিক এই জায়গাটা নিয়েই বলেছিলাম ওই ভিডিওতে। এখানেই আসল বনি ইসরায়েলীয়দের পাওয়া যায়। ইথিওপিয়াতেই কেন আনা হয়েছিল? ইথিওপিয়া ও জেরুজালেমের সম্পর্ক এখান থেকে বোঝা যায়। তাহলে কি জেরুজালেম থেকে আর্ক অব দ্য কভনেন্টকে সরানো হয়েছিল, তারপর আবার পরে সেই জায়গাতেই আনা হয়েছিল? এই আর্ককে সবসময় হোয়াইট ফোর্স পাহারা দেয়। সর্বদা তারা এটাকে ডার্ক ফোর্সদের নাগালের বাইরে রাখেন। যেমন আর্তুরুল গাজীতে দেখানো হয়েছে ইবনুল আরাবি রহমতুল্লাহ আলাইহি এই আর্ককে শয়তানদের থেকে রক্ষা করছেন। তবে এটা সত্য যে এই জিনিসটি বারবার স্থান পরিবর্তন করেছে। প্রোটেকশনের জন্যই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এটিকে, কারণ শয়তান এটার পিছনে পড়ে আছে। এই আর্ককে ফেরেস্তা, ইলফ, ডফ, আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ সবাই প্রোটেকশন দিয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন পরিস্থিতিতে। এরা সবাই হোয়াইট ফোর্সের মধ্যে পড়েন।